নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা দুধের দাম। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। এখন বড় বড় শহরে ধাত্রী, নার্স ও লেডি ডাক্তার সবই পাওয়া যায়, কিন্তু গ্রামের প্রসূতিয়াগারে এখনও মেথোরানীদেরই প্রভুত্ব এবং নিকট ভবিষ্যতে এ ব্যবস্থার পরিবর্তনের কোনো আশা নেই। মহেশনাথ ছিলেন গ্রামের জমিদার। নিজে শিক্ষিত ছিলেন বলে প্রসূতি সদন সংস্কারের আবশ্যকতা সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু এত প্রতিবন্ধকতা ছিল যে তা কাটিয়ে ওঠা খুবই শক্ত। কোনো নার্স তো গ্রামে যেতে রাজিই হতো না। অনেক বলা কওয়ার পর রাজি হলেও এত বেশি টাকা চেয়ে বসত যে বাবু সাহেবের মাথা নিচু করে চলে আসা ছাড়া আর কোনো উপায় থাকত না। লেডি ডাক্তারের কাছে যাবার সাহস তার ছিল না। তার ফি পুরোটা দিতে গেলে হয়তো তাকে তার অর্ধেক জমি বেচতে হবে। তাই 3 মেয়ের পর যখন চতুর্থবারে ছেলে হলো, তখনও সেই গুদর আর তার বউ। ছেলে মেয়ে বেশিরভাগ রাত্রেই জন্ম নেয়। একদিন মধ্যরাত্রে পেয়াদা গুদরের দরজায় এসে এত চেঁচামেচি লাগিয়ে দিল যে পাড়া প্রতিবেশীরও ঘুম ভেঙে গেল। মেয়ে হলে গলার এত জোর হতো না। এই শুভ মুহূর্তটির জন্য গুদরের ঘরে মাসাদিককাল নানা জল্পনা কল্পনা চলছিল। ভয় এটাই ছিল, আবার না মেয়ে হয়ে যায়, তাহলে তো বাঁধা সেই একটা টাকা আর একখানা শাড়ি। এ নিয়ে স্বামী স্ত্রীতে কতবার ঝগড়া হয়ে গেছে, বাজি সাব্যস্ত হয়েছে। স্ত্রী বলেছে, এবার ছেলে না হলে আমি মুখ দেখাবো না। মুখ দেখাবো না, সব লক্ষণ ছেলের। আর গুদর বলেছে, দেখে নিস মেয়ে হবে, মেয়েই হবে, ছেলে হলে গোঁপ কামিয়ে ফেলব। গুদর হয়তো ভাবত যে নিজের স্ত্রীর মনে পুত্রকামনা প্রবল করে সে পুত্রের আগমনের পথকেই সুগম করছে। ভঙ্গি বলল, এখন যা না মুখ পোড়া, গোঁপ কামিয়ে আয়। বলছিলাম না ছেলে হবে, মানতেই চাইছিলি না। আমি নিজে তোর গোঁপ উবড়ে নেব, গোড়া শুদ্ধ উবড়ে নেব। গুদর বলল, আচ্ছা উবড়ে নিবি, ভালো মানুষের বেটি, গোঁপ কি আর উঠবে না? 3 দিনের মধ্যেই দেখবি যা ছিল তাই হয়ে গেছে। তবে যা পাবি বলে রাখছি তার অর্ধেক আমি নেব। ভঙ্গি বুড়ো আঙুল দেখিয়ে নিজের 3 মাসের ছেলেকে গুদরে জিম্মায় রেখে পেয়াদার সঙ্গে যাবার জন্য তৈরি হয়ে গেল। গুদর চেঁচিয়ে বললে, আরে শুনে যা, কোথায় পালাচ্ছিস? আমাকেও তো বাজনা বাজাতে যেতে হবে, একে সামলাবে কে? ভঙ্গি দূর থেকেই বলল, একে ওখানেই মাটির ওপর শুইয়ে দিবি, আমি এসে দুধ খাইয়ে যাব। মহেশনাথের ওখানে ভঙ্গির এখন খুব খাতির যত্ন শুরু হয়েছিল। সকালে সুজির পায়েস, দুপুরে পুরি হালুয়া খেতে পেত, তারপর বিকালে ও আবার রাত্রে খাবার পেত, আর সেই সঙ্গে গুদরও পুরোদস্তুর খাওয়া পেত। ভঙ্গি নিজের ছেলেকে দিনরাত্রে 2-1 বারের বেশি দুধ খাওয়াতে পারত না। তার জন্য বাইরের দুধের ব্যবস্থা 12 দিনের দিনও বন্ধ হলো না। জমিদার পত্নী স্বাস্থ্যবতী মহিলাই ছিলেন, তবে কী কারণে জানি এবার তার বুকে দুধ এলোই না। অথচ 3 মেয়ের সময় তার দুধ এত পর্যাপ্ত ছিল যে তা খেয়ে খেয়ে মেয়েদের বদহজম হয়ে যেত। এখন 1 ফোঁটাও নেই। ভঙ্গি ধাত্রীও ছিল, আবার দুধও খাওয়াতো। জমিদার গিন্নি বলতেন, ভঙ্গি তুই আমার ছেলেকে বড় করে দে, যতদিন তুই বাঁচবি বসে বসে খেতে পাবি। 5 বিঘা জমি এমনি লিখে দেব, নাতিপুতি নিয়ে সুখে থাকতে পারবি। এদিকে ভঙ্গির ছেলে বাইরের দুধ হজম করতে না পেরে বারে বারে বমি করে দুর্বল হয়ে যেতে লাগল। ভঙ্গি বলতো, বৌদি অন্নপ্রাশনে কিন্তু আমাকে চুড়ি দিতে হবে বলে রাখছি।
বৌদি উত্তর দিতেন, হ্যাঁ হ্যাঁ নিবি চুড়ি, ভয় দেখাচ্ছিস নাকি? তার রূপার নিবি না সোনার? বাহ বৌদি, রূপোর চুড়ি পরে কাকে মুখ দেখাবো? আর আপনাকে নিয়েই তো লোকে হাসাহাসি করবে। আচ্ছা, সোনার চুড়িই নিস, বলে তো দিয়েছি। বিয়েতে হার নেব, আর চৌধুরীর জন্য ভাতের বাজু। তাও নিবি, ভগবান সেদিন দিলে তো। জমিদারের সংসারে গিন্নির পরেই ছিল ভুঙ্গির কর্তৃত্ব। জমিদারি গিন্নি, জমিদার, চাকর চাকরান সকলেই তাকে মানত। এমনকি স্বয়ং জমিদার গিন্নিও তার কাছে চুপ করে থাকতেন। একবার তো সে মহেশনাথকেও দু কথা শুনিয়ে দিয়েছিল। তিনি হেসেছিলেন। ম্যাথরদের নিয়ে কথা হয়েছিল। মহেশনাথ বলেছিলেন, পৃথিবীতে আর যাই হোক না কেন, ম্যাথর ম্যাথরই থেকে যাবে, এদের মানুষ বানানো কঠিন। এতে ভঙ্গি উত্তর দিয়েছিল, মালিক, ম্যাথরদের হাত তো কত বড় বড় মানুষ গড়ে তোলে, কে আবার তাদের মানুষ বানাবে? অন্য কোনো সময় হলে এরকম ঔদ্ধত্যপূর্ণ জবাবের পর ভঙ্গির মাথার চুলকে একটাও থাকতো। বাবু সাহেব কিন্তু সেদিন হাহা করে হেসে বললেন, হা 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 হা, ভঙ্গি লাখ কথার এক কথা বলে। ভঙ্গির রাজত্ব 1 বছরের বেশি গেল না। শিশু ম্যাথরানি দুধ খাবে, ব্রাহ্মণরা এতে আপত্তি করলেন। মোটেরাম শাস্ত্রী তো প্রায়শ্চিত্ত করার বিধানই দিয়ে গেলেন। দুধ খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তাই প্রায়শ্চিত্তের কথায় আর কেউ পাত্তা দিল না। মহেশনাথ তিরস্কারের ভঙ্গিতে বললেন, প্রায়শ্চিত্তের কথা তো খুব বলছেন শাস্ত্রীজি, কাল পর্যন্ত ছেলে ওই ম্যাথরানির দুধ খেয়ে বেঁচেছিল, আর আজ দোষ হয়ে গেল। চমৎকার আপনার ধর্ম। শাস্ত্রীজি টিকি নেড়ে বললেন, এটা সত্য যে সে কাল পর্যন্ত ম্যাথরানির রক্ত পান করে বেঁচেছিল, মাংস ভক্ষণ করে বেঁচেছিল, এটাও সত্য। তবে কালকের কথা কাল, আজকের কথা আজ। পুরীর জগন্নাথ দেবের ওখানে তো ছুত অছুত সব এক পংক্তিতে বসে ভোজন করে, তা বলে এখানে তো খেতে পারবে না। অসুস্থ অবস্থায় তো আমরাও কাপড় না ছেড়েই খেয়ে নিই, খিচুড়ি পর্যন্ত খেয়ে নিচ্ছে বাবুজি। কিন্তু ভালো হয়ে উঠলে তো অবশ্যই নিয়ম পালন করতে হয়। আপদ ধর্মের কথা আলাদা। তাহলে এর অর্থ হলো এই যে ধর্ম পরিবর্তনশীল, কখনো একরকম আবার কখনো আর এক রকম। তাই রাজার ধর্ম এক, আবার প্রজার আর এক। ধনীর ধর্ম এক, গরিবের ধর্ম আর এক। রাজা মহারাজা যা খুশি খেতে পারেন, যার সঙ্গে খুশি খেতে পারেন, যার সঙ্গে ইচ্ছা বিবাহের সম্পর্ক স্থাপন করতে পারেন, তাদের কোনো বন্ধন নেই। ওরা সমর্থ পুরুষ, বন্ধন হলো মধ্যস্তরের লোকের জন্য। প্রায়শ্চিত্ত হলো না ঠিকই, তবে ভঙ্গিকে তার আসন থেকে বিচ্যুত হতে হলো। তবে দান দক্ষিণা সে এত পেয়েছিল যে সে একা নিয়ে যেতে পারেনি। এমনকি সোনার চুড়িও পেয়েছিল। একটার জায়গায় 2টো সুন্দর শাড়ি, মেয়ে হবার সময় যেরকম পেয়েছিল সেরকম যেমন তেমন নয়। সে বছরই প্লেগ মারাত্মক হয়ে দেখা দিল, আর প্রথমেই গুদর তার কবলে পড়ে গেল। ভঙ্গি হয়ে গেল একা। তবে সংসারের কাজ কোনো রকমে চলে যেতে থাকল। লোকে হাঁ করে বসেছিল, ভঙ্গির বুঝি এবার হয়ে গেল। অমুক ম্যাথর এসে কথা বলে গেল, তমুক চৌধুরী এসে দেখা করল, কিন্তু ভঙ্গি কারুর কাছে বা কোথাও গেল না। এভাবেই 5 বছর কেটে গেল, আর তার ছেলে মঙ্গল দুর্বল ও সদা রুগ্ন হওয়া সত্ত্বেও ছোটাছুটি শুরু করে দিল। সুরেশের সামনে মঙ্গলকে খুবই নগণ্য মনে হতো। ভঙ্গি একদিন মহেশনাথের বাড়ির নর্দমা পরিষ্কার করছিল। মাসাদিককাল ময়লা জমেছিল বলে উঠোনে জল জমতে শুরু করেছিল। নর্দমায় একটা লম্বা ও মোটা বাঁশ ঢুকিয়ে ভঙ্গি খুব জোরে ঠেলছিল। তার ডান হাত ছিল সম্পূর্ণ নর্দমার মধ্যে। হঠাৎ সে চিৎকার করে হাত বাইরে নিয়ে আসতেই একটা কৃষ্ণকায় সাপ নর্দমা থেকে বেরিয়ে গেল। লোকজন দৌড়ে গিয়ে সাপ মেরে ফেলল ঠিকই, কিন্তু ভঙ্গিকে বাঁচানো গেল না। ভেবেছিল জলের সাপ, বিষধর হবে না,
তাই প্রথমেই কিছুটা গাফিলতিও করেছিল। যখন বিষ সারা দেহে ছড়িয়ে গিয়ে খিঁচুনি শুরু হলো, তখন খেয়াল হলো যে জল সাপ নয়, চন্দ্রবোড়া। মঙ্গল এখন অনাথ। সারাদিন সে মহেশবাবুর দরজাতেই ঘুরঘুর করে। বাড়িতে এঁটো কাটা এত বেঁচে যেত যে তা দিয়ে এরকম ৫-৭টা বাচ্চার হয়ে যায়। খাওয়া কম হতো না ঠিকই, তবে হ্যাঁ, মঙ্গলের তখনই খারাপ লাগতো যখন মাটির ভাঁড়ে উপর থেকে খাবার ঢেলে দেওয়া হতো। সব লোক ভালো ভালো বাসনে খাবে, আর তার বেলায় মাটির ভাঁড়। তবে এসব ভেদজ্ঞান তার একেবারেই হতো না। তবে গ্রামের ছেলেরা তাকে অপমানের একশেষ করত। কেউ তার সঙ্গে খেলাধুলোও করত না। এমনকি যে চটের উপর সে ঘুমোতো তাও ছিল অস্পৃশ্য। বাড়ির সামনে একটা নিম গাছ ছিল, তারই নিচে ছিল মঙ্গলের ডেরা। সম্পত্তির মধ্যে ছিল একটা ছেঁড়া মতো চটের টুকরো, দুটো মাটির ভাঁড় আর সুরেশের ফেলে দেওয়া একটা ধুতি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই এই জায়গা ছিল সমান আরামদায়ক। আর ভাগ্যের বলি মঙ্গল গা ঝলসানো লুর মধ্যে জমে যাওয়া শীতে ও মুষলধার বর্ষাতেও আগের চেয়ে ভালো স্বাস্থ্য নিয়েই বেঁচেছিল। আপনার বলতে তার ছিল গ্রামের একটা কুকুর, স্বজাতির অত্যাচারে জর্জরিত হয়ে যে মঙ্গলের শরণ নিয়েছিল। দুজনে একই খাবার খেত, একই চটের উপরে নিদ্রা যেত, শরীরও দুজনের ছিল একই রকম। আর দুজনেই দুজনের স্বভাবও জেনে গিয়েছিল। কখনো তাদের ঝগড়া হতো না। গ্রামের ধর্মপ্রাণ ব্যক্তিরা জমিদার মশাইয়ের এহেন উদারতায় আশ্চর্য হয়ে যেত। ঠিক দরজার সামনে 50 হাত দূরও হবে না। মঙ্গলের এই অবস্থান তাদের কাছে পুরোপুরি ধর্মবিরুদ্ধ মনে হতো। ছি, এই অবস্থা যদি চলে তাহলে তো অল্প দিনের মধ্যেই ধর্মের শেষ বলে ধরতে হবে। ম্যাথরও যে ভগবানের সৃষ্টি এটা তো আমরাও জানি। এদের প্রতি যে আমাদের কোনো রকম অন্যায় ব্যবহার করা উচিত নয় তাই বা কে না জানে। ভগবানের নামই তো পতিত পাবন। তবে সমাজের মর্যাদা বলেও তো একটা বস্তু রয়েছে। মহেশনাথের ওখানে যেতেই সংকোচ হয়। তবে তিনি গ্রামের মাথা, তার কাছে তো যেতেই হবে। এটা কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যেতে পারে যে ঘৃণা হয়। মঙ্গল ও টমির মধ্যে ছিল গভীর হৃদ্যতা। মঙ্গল বলতো, দেখো ভাই টমি, আর একটু সরে শো, নয়তো আমি কোথায় শোবো? সমস্ত চট তো তুমিই নিয়ে নিয়েছ। টমি কুকু করত, লেজ নাড়ত আর সরে শোবার পরিবর্তে আরও কাছে উঠে এসে মঙ্গলের মুখ চাটতে শুরু করত। রোজ সন্ধ্যায় একবার সে নিজের ঘর দেখতে ও সেখানে কিছু সময়ের জন্য কাঁদতে যেত। প্রথম বছর খড়ের চালটা পড়ে গেল, দ্বিতীয় বছর একটা দেয়াল ভেঙে গেল, তারপর দাঁড়িয়ে থাকলো আধভাঙা এবড়ো খেবড়ো দেওয়ালগুলো। এখানেই সে পেয়েছিল তার ভালোবাসার ধন। সেই স্মৃতি, সেই আকর্ষণ, সেই ভালোবাসাই তাকে দিনান্তে একবার সেই নির্জন ভিটায় টেনে নিয়ে যেত। আর টমি সবসময় থাকতো তার সঙ্গে। মঙ্গল সেই এবড়ো খেবড়ো দেওয়ালের উপর বসে অতীত জীবনের ও ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করত, আর টমি বারবার লাফিয়ে উঠে তার কোলে গিয়ে বসার অসফল প্রয়াস করে যেত। একদিন কতগুলি ছেলে খেলছিল। মঙ্গলও সেখানে গিয়ে দূরে দাঁড়িয়েছিল। তার উপর সুরেশের দয়া হলো না। খেলার সঙ্গে কম পড়ে গিয়েছিল বলা যায় না। সে যাই হোক, সুরেশ ঠিক করল যে আজ মঙ্গলকেও খেলায় শরিক করে নেওয়া হবে। এখানে আর কে দেখতে আসছে? সুরেশ বলল, কী রে মঙ্গল, খেলবি? মঙ্গল বলল, না রে ভাই, বাবু যদি দেখে ফেলেন তো আমার চামড়া তুলে নেবে। তোমাদের আর কি, তোমরা তো সরে পড়বে। সুরেশ বলল, তা এখানে কে দেখতে আসছে রে? চল, আমরা ঘোড়া ঘোড়া খেলবো। তুই ঘোড়া হবি আর আমরা তোর ওপর চড়ে ঘোড়া দৌড়ব। মঙ্গল শঙ্কা প্রকাশ করল, আমি কি সব সময় ঘোড়াই থাকবো, না সবারও হব, এটা বলো। প্রশ্নটা ছিল বাঁকা প্রশ্ন,
কেউই ভেবে দেখেনি। সুরেশ এক মুহূর্ত ভেবে বলল, তোকে কে পিঠে চড়তে দেবে বল? তুই আসলে ম্যাথর তো নাকি? মঙ্গল কঠিন হয়ে উত্তর দিল, আমি কখন বলেছি যে আমি ম্যাথর নই? তোমাকে কিন্তু আমার মা দুধ দিয়ে বড় করেছিল। যতক্ষণ আমাকে সবার হতে না দেবে আমি ঘোড়া হব না। তোমরা খুব চালাক, নিজেরা মজা করে সবার হবে আর আমি ঘোড়া হয়েই থাকব। সুরেশ মেজাজ দেখিয়ে বলল, তোকে ঘোড়া হতেই হবে। বলেই সে মঙ্গলকে ধরতে ছুটল। মঙ্গল পালালো, সুরেশও দৌড়তে লাগল। মঙ্গল আরও জোরে ছুটতে লাগল। সুরেশ বেগ বাড়ালো। তবে বেশি খেয়ে খেয়ে সে থলথলে হয়ে গিয়েছিল এবং দৌড়তে গিয়ে হাঁপাতে লাগল। শেষ পর্যন্ত থেমে গিয়ে সুরেশ বলল, এসে ঘোড়া হয়ে যা মঙ্গল, নয়তো কখনো ধরতে পারলে তোকে আচ্ছা পিটুনি দেব। তোমাকেও ঘোড়া হতে হবে। ঠিক আছে, আমিও ঘোড়া হব। তুমি পরে কেটে পড়বে, আগে তুমি ঘোড়া হও, আমি সবার হয়ে নিই, পরে আমি হব। আসলে সুরেশ ধাপ্পা দিতে চেয়েছিল। মঙ্গলের এই কথা শুনে সাথীদের বলল, দেখছিস এর বদমাইশি, ম্যাথর তো। তিনজনে মঙ্গলকে ঘিরে ফেলে জবরদস্তি ঘোড়া বানিয়ে দিল। সুরেশ চটপট তার পিঠের উপর চেপে বসে দুলে দুলে বলতে লাগল, চল ঘোড়া চল। মঙ্গল কিছু দূর পর্যন্ত তো গেল, কিন্তু ওই বোঝার চাপে তার কোমর ভেঙে যাচ্ছিল। সে আস্তে পিঠ সংকুচিত করে সুরেশের উড়ুর নিচ থেকে সরে গেল। সুরেশ বাবাজি পড়ে গিয়ে ভেউ ভেউ করে কাঁদতে লাগল। মা শুনলেন সুরেশ কোথাও কাঁদছে। সুরেশ কোথাও কাঁদলে তার আওয়াজ নিশ্চিত তার কানে এসে লাগত, আর তার কান্নাও ছিল অদ্ভুত ধরনের, যেন ছোট লাইনের ইঞ্জিনের আওয়াজ। চাকরকে বললেন, দেখ তো সুরেশ কোথায় কাঁদছে, জিজ্ঞেস কর তো কে মেরেছে। এরই মধ্যে সুরেশ নিজেই চোখ ঘষতে ঘষতে এসে হাজির হলো। সুরেশ যখন কাঁদার সুযোগ পেত তখন তার মার কাছে নালিশ জানাতে অবশ্যই আসত। মাও তাকে মিষ্টি, ফল ইত্যাদি দিয়ে চোখের জল মুছিয়ে দিতেন। সুরেশের বয়স হয়েছিল ৮ বছর, কিন্তু সে একটা আস্ত গবেট ছিল। মাত্রাতিরিক্ত ভোজনে শরীরের যে হাল হয়, মাত্রাতিরিক্ত আদরে তার বুদ্ধিরও সেই হাল হয়েছিল। মা জিজ্ঞেস করলেন, কেন কাঁদছিস রে সুরেশ, কে মেরেছে? সুরেশ কাঁদতে কাঁদতে বলল, মঙ্গল ছুঁয়ে দিয়েছে। সুরেশের মার বিশ্বাস হলো না। মঙ্গল এতই নিরীহ যে তার দিক থেকে কোনো রকম বদমাইশির আশঙ্কাই ছিল না। কিন্তু সুরেশ যখন শপথ করে বলতে লাগলো তখন বিশ্বাস না করে উপায় থাকল না। মঙ্গলকে ডাকিয়ে তিনি বকাবকি করলেন। বললেন, কেন রে মঙ্গল, তুই এমন বদমাইশি করছিস? তোকে বলেছি না সুরেশকে কখনো ছুবি না? মনে আছে কি নেই বল? মঙ্গল ধরা গলায় বলল, কেন মনে থাকবে না? তাহলে তুই ওকে ছুঁলি কেন? আমি ছুঁইনি। তুই ছুঁসনি, তাহলে কাঁদছে কেন? পড়ে গিয়েছিল, সেই জন্য কাঁদছে। একে চুরি, তাই আবার বজ্জাতি? মা ঠাকুরন দাঁতে দাঁত ঘষে থেমে গেলেন। মারলে তো তক্ষুনি স্নান করতে হতো, হাতে তো লাঠি নিতেই হতো, আর সেই লাঠির মাধ্যমেই অস্পৃশ্যতার বিদ্যুৎ প্রবাহ তার শরীরে প্রবেশ করত। কাজেই যত পারলেন গালিগালাজ করলেন এবং হুকুম দিলেন, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আবার যদি কখনো এই দরজায় তোর চেহারা দেখা যায় তাহলে তোকে একেবারে শেষ করে দেব। মাগনা রুটি খেয়ে খেয়ে বদমাইশি শিখছিস, ইত্যাদি ইত্যাদি। মঙ্গলের লজ্জা হলো না বটে, তবে সে ভয় পেল। নীরবে মাটির ভাঁড় দুটো তুলে চটের টুকরোটা বগলে নিয়ে ধুতি কাঁধের ওপর ফেলে কাঁদতে কাঁদতে সে সেখান থেকে চলে গেল। আর কখনো সেখানে আসবে না। এটাই তো হবে যে না খেয়ে মরে যেতে হবে, তাতে আর ক্ষতি কি? এভাবে বেঁচে লাভই বা কি? গ্রামে তার যাবার আর জায়গাই বা কোথায়? ম্যাথরকে আর কেই বা আশ্রয় দেবে? মঙ্গল ফুঁপিয়ে ফুঁপিয়ে খুব কাঁদল। তারপর তাদের বাড়ির সেই ধ্বংসস্তূপের দিকেই চলল।
সেখানকার অতীত সুখস্মৃতি তার চোখের জল মুছিয়ে দিতে পারে। সেই সময় টমি তাকে খুঁজতে খুঁজতে এসে হাজির হলো, আর দুজনেই তাদের ব্যথা ভুলে গেল। কিন্তু দিন শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে মঙ্গলের মনের গ্লানিও দূর হয়ে আসছিল। শিশু বয়সের অসহ্য খিদে শরীরে রক্ত চুষে আরও বেড়ে যাচ্ছিল। মঙ্গলের দৃষ্টি বারে বারে মাটির ভাঁড়ের দিকে চলে যাচ্ছিল। ওখানে থাকলে এখনও সুরেশের এঁটো মিষ্টি জুটে যেত। এখানে কি খাবো? ধুলো। সে টমির সঙ্গে পরামর্শ করল। কি খাবে টমি? আমি তো না খেয়েই পড়ে থাকব। টমি কুকু করে সম্ভবত বলল, এরকম অপমান তো জীবনভরই সহ্য করতে হবে। এতেই যদি মন খারাপ করো তাহলে কি করে চলবে? আমাকে দেখো না, কেউ হয়তো লাঠি দিয়ে মারল, চেঁচে উঠলাম, আবার একটু পরেই ল্যাজ নেড়ে তার কাছে গিয়ে হাজির হলাম। আমি তুমি আমাদের এই জন্যই জন্ম হয়েছে ভাই। মঙ্গল বলল, তাহলে তুমি যাও, যা পাবে খেয়ে নেবে, আমার জন্য ভাববে না। টমি তার শারমের ভাষায় বলল, আমি একা যাচ্ছি না, তোমাকে সঙ্গে নিয়ে যাব। আমি যাচ্ছি না, না খেতে পেয়ে মরে যাবে। তা তুমি কি বেঁচে থাকবে? আমার জন্যে চোখের জল ফেলতে কে বসে রয়েছে? আমার একই কথা ভাই, আমার একই কথা ভাই। যে কুকুরিটাকে ভালোবেসেছিলাম সে বিশ্বাসঘাতকতা করে এখন কল্লুর সঙ্গে থাকে। তবে ভালো হয়েছে এই যে নিজের বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে গেছে, না হলে আমার অবস্থা আরও খারাপ হতো। 5-5টা বাচ্চাকে কে পালতো? একটু পরেই খিদের জ্বালায় এক অন্য চিন্তা তার মাথায় এলো। গিন্নিমা হয়তো আমাদের খুঁজছেন, কি বল টমি? ঠিক তাই, বাবুজিও সুরেশের খাওয়া হয়ে থাকবে, তাদের থালা থেকে এঁটো খাবার ফেলে দিয়ে হয়তো কাহার আমাদের ডেকেছে। বাবুজিও সুরেশের থালায় অনেক ঘি লেগে থাকে, আর থাকে মিষ্টি মিষ্টি খাবার, হ্যাঁ মালাই থাকে। সবারই সব কিছু আস্তা করে ফেলে দেবে। দেখো তো কেউ আমাদের খুঁজতে আসছে কি না। খুঁজতে কে আসবে? তুমি কি ব্রাহ্মণ পুরোহিত? একবার মঙ্গল মঙ্গল করবে আর পরেই থালার খাবার নর্দমায় ঢেলে দেবে। আচ্ছা চলো তবে যাই, আমি কিন্তু লুকিয়ে থাকব। যদি কেউ আমার নাম ধরে না ডাকে তাহলে কিন্তু চলে আসব, এটা বুঝে নিও। দুজনে ওখান থেকে বেরিয়ে মহেশনাথের দরজার কাছে এসে অন্ধকারে লুকিয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু টমির সবুর সইবে কেন? সে আস্তে আস্তে বাড়ির ভিতর ঢুকে গেল। সে দেখল মহেশনাথ ও সুরেশ খেতে বসেছেন। সে আস্তে গিয়ে চাতালে বসল, তবে ভয় ছিল কেউ না আবার লাঠি চালিয়ে দেয়। চাকরদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। একজন বলল, আজ মংলাকে দেখা যাচ্ছে না, গিন্নিমা বকেছেন তো তাই বোধহয় পালিয়েছে। আর একজন বলল, তাড়িয়ে দিয়েছেন ভালো করেছেন, সকালবেলাতেই ম্যাথরের মুখ দেখতে হতো। মঙ্গল আরও অন্ধকারে লুকিয়ে পড়ল, তার আশা গভীর জলে তলিয়ে গেল। মহেশনাথের খাওয়া হয়ে গিয়েছিল, চাকর হাত ধোবার জল দিচ্ছিল। মহেশনাথ এখন তামাক খেয়ে শুয়ে পড়বেন, সুরেশ তার মার কাছে বসে কোনো গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। গরিব মঙ্গলের চিন্তা কে করে? এত দেরি হয়ে গিয়েছিল, তবু ভুলেও কেউ ডাকল না। কিছুক্ষণ সে ওখানেই নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর দীর্ঘশ্বাস ফেলে যেই সে চলে যাবে অমনি দেখতে পেল কাহার পাতায় করে থালার এঁটো খাবার নিয়ে যাচ্ছে। মঙ্গল অন্ধকার থেকে আলো এসে দাঁড়ালো। এখন কি করে সে মনকে প্রবোধ দেবে? কাহার বলল, আরে তুই এখানে ছিলি? আমি ভেবেছিলাম কোথাও চলে গিয়েছিস। নে খেয়ে নে, আমি তো ফেলে দিতে যাচ্ছিলাম। মঙ্গল দিনভাবে বলল, আমি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। তাহলে বলিসনি কেন? ভয়ে। আচ্ছা নে খেয়ে নে। কাহার পাতা তুলে নিয়ে মঙ্গলের প্রসারিত হাতে ছুঁড়ে দিল।
মঙ্গল দিন কৃতজ্ঞতা ভরা চোখে তার দিকে চেয়ে দেখল। টমিও ভিতর থেকে বেরিয়ে এসেছিল। দুজনে সেই নিম গাছেরই নিচে পাতায় খেতে লাগল। মঙ্গল এক হাতে টমির মাথায় হাত বুলোতে বুলোতে বলল, দেখলে, একেই বলে পেটের আগুন। এই লাথি মারা রুটিও যদি না জুটত তাহলে কি করতে? টমি ল্যাজ নাড়ল। সুরেশকে আমার মা দুধ দিয়ে বড় করেছিল। টমি আবার ল্যাজ নাড়ল। লোকে বলে দুধের দাম কেউ শোধ করতে পারে না, সেই দুধের এই দাম আমি পাচ্ছি। টমি আবার লেজ নাড়ল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।